যেটা ভারতের পার্লামেন্টে বলা হয়েছে সেটা হচ্ছে ৭১-এর থেকেও কঠিন চ্যালেঞ্জের মুখে ভারত। ৭১-এর চ্যালেঞ্জ অনেক সহজ ছিল। আজকে আর সহজ নয়। কেবলমাত্র হিন্দুরা নয়, সেখানকার মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা নিপীড়িত, অত্যাচারিত। বাংলাদেশ যে জায়গায় পৌঁছেছে তাদের ব্যবসায়ী, শিল্পমহল সমস্ত ক্ষতিগ্রস্ত। গোটা দেশকে একটা ধ্বংসের স্তরে নিয়ে গেছেন, যেটা বৃহৎ শক্তি চায় উন্নয়নশীল যেকোনো দেশ তাদের অস্থিরতা থাকুক। তারা তাহলে লুটেপুটে খায়। এই যে বাংলাদেশ ভারতের যে মধ্যস্থতা আহ, কথা আমরা এখানে শিরোনাম করলাম, মধ্যস্থতা রাশিয়া। রাশিয়া যে সংবাদ সম্মেলন করেছে, নিশ্চয়ই আপনি রিপোর্টটি দেখেছেন। সংবাদ সম্মেলন করেছে, সংবাদ সম্মেলন করে তারা বলছে যে সম্পর্কে আসলে একটা ক্ষান্ত দেওয়া উচিত, এমনই তাদের বক্তব্য। আপনার কি মনে হচ্ছে যে রাশিয়া আসলে মধ্যস্থতার একটা ইঙ্গিত দিল কিনা, কিংবা এই সম্পর্ক এমন পর্যায়ে পৌঁছে গেছে আসলে তাদেরকে কথা বলতেই হচ্ছে? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক, এবং ভারত যে কোনো রাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে তৃতীয় কোনো রাষ্ট্রের হস্তক্ষেপ, যে ভারতের যত ঘনিষ্ঠতম বন্ধুই হোক, সেটাকে গুরুত্ব দেয় না। বলতেই পারেন যে রাশিয়া বলেছেন সেটা ঠিক আছে, কিন্তু ভারত সেই কারণে রাশিয়ার কোনো মধ্যস্থতাকে মান্যতা করছেন। যেমন ট্রাম্প তো লাগাতার বলেছেন ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধে তিনি মধ্যস্থতা করেছেন, কিন্তু ভারত এটা স্বীকার করে। রাশিয়া তো গত নভেম্বর মাসে বলেছিল যে ২০২৪ সালে শেখ হাসিনা জিতলেও সেই সরকার টিকবে না। সে তো আওয়ামী লীগ সরকারও সেটা গুরুত্ব দেয়, তাই না? তাদের স্পোক্স পার্সন বলেছিল, সেটা সকলে প্রকাশ্যে বলেছিলেন, ছাপাও হয়েছে। ভারত বাংলাদেশের সম্পর্কটা দ্বিপাক্ষিক সম্পর্ক। এই বিষয়ে আমার মনে হয় না ভারত অন্য কোনো দেশের কোনো হস্তক্ষেপকে আদৌ পছন্দ করবে, করবে না। যেটা করা দরকার সেটা ভারত এবং বাংলাদেশের মধ্যেকারই বিষয়, তার বাইরে অন্য কোনো বিষয় নেই। ফলে আমি এটাকে খুব একটা, তারা মনে করছেন তারা হয়তো উদ্বিগ্ন সেই কারণে বলছেন, যারা উদ্বিগ্ন তারা বলতেই পারে, কিন্তু এটা মধ্যস্থ করার কোনো কারণ একটা জায়গা নেই। কারণ ভারত এই মুহূর্তে মনে করে ভারতের পার্লামেন্টে যে রিপোর্ট পেশ করা হয়েছিল বাংলাদেশ সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে, তাতে সর্বদলীয় একটা মত যে বাংলাদেশ ক্রমশ এখন একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হচ্ছে, এবং ৭১-এর থেকেও এখন ভারতের কাছে বড় চ্যালেঞ্জ বাংলাদেশ। ৭১-এর থেকেও বড় চ্যালেঞ্জ। ফলে সেটাই এখন ভারত সরকারের নীতি। ভারত সরকারের, আমি ধরে নিতে পারি যে স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট তারা গ্রহণ করেছে, অস্বীকার করেন। ফলে এটা দুর্ভাগ্যজনক যে ঘনিষ্ঠতম প্রতিবেশী, তাদের সঙ্গে সোনালী অধ্যায় ছিল সম্পর্কে, সেই সম্পর্কটা আজকে তলানিতে এসে পৌঁছেছে। এবং তলানিতে এসে পৌঁছেছে তার জন্য আমি সম্পূর্ণভাবে দায়ী করি যে বাংলাদেশের বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার। তাদের কারণেই এটা তলানিতে পৌঁছেছে, সেটা তাদের বোঝা উচিত। এর বাইরে তো আমার কিছু বলার নেই। কিন্তু পয়েন্ট হচ্ছে, প্রথম কথা যেটা বলবো যে একটা সংশোধন করার প্রয়োজন আছে। সেটা হচ্ছে যে বাংলাদেশ মিশন যে ভিসা বন্ধ করেছে, স্থগিত রেখেছে, সেটা দিল্লি, আগরতলা, শিলিগুড়ি। জি। কলকাতা, মুম্বাই, চেন্নাইতে কোনো বন্ধ নয়। এটা এক। কারণ এই ৩ টে জায়গাতে তারা এই কারণে বন্ধ রেখেছে যে ৩ টি জায়গাতেই এক ধরনের বিক্ষোভ হয়েছিল হয়েছে। বা বিক্ষোভ হওয়ার আশঙ্কা আছে। সেই কারণে আগামীকাল আমি জানি যে আরএসএস এর বিশ্ব হিন্দু পরিষদ তারা বাংলাদেশ মিশনের কাছে বিক্ষোভ জানাতে যাবেন, যে সেখানকার সংখ্যালঘুদের অত্যাচারের প্রতিবাদ। বাংলাদেশের সংখ্যালঘু যে সংগঠন, তারা আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ করেছে। তারাই, আমি বলছি তাদের কথাই বলছি। ফলে এই বিষয় আশা করব যে যেটা দীপু দাসের ঘটনা ঘটেছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, কিংবা একটি ঘটনাতেই সীমাবদ্ধ থাকুক। কিন্তু যদি এটা ক্রমাগত বাড়তে থাকে, নিঃসন্দেহে এটা ভারতে যেহেতু হিন্দু ধর্মাবলম্বী মানুষের সংখ্যা বেশি, ফলে সেখানে বর্তমান যে সরকার, যে সরকারই থাকুক, তার উপর একটা রাজনৈতিক চাপ তৈরি হয়। যে কারণেই এই প্রতিবাদগুলো করা হয়ে থাকে বা প্রতিবাদ করা হয়। কিন্তু আপনি যেটা বলছেন যে এখন এটা ঘটনা যে আসলে কোথায়, এটা গোটা ঘটনাটাতে যদি আপনি তদন্ত করেন, মানে জেনেসিস দেখেন, জেনেসিস হচ্ছে আমাদের যেটা বিশ্বাস করি, যেটা আমাদের পার্লামেন্টেও রিপোর্ট হয়েছে, যে এই ইউনূস সরকার নির্বাচন চায় না। নির্বাচন পেছানোর অজুহাত খুঁজছেন তারা। অজুহাত কি করে পাবেন? কোনো না কোনো ভাবে ভারতকে প্ররোচিত। ভারত একটা জাতীয় দৈনিক
সর্বাধিক প্রচারিত সংবাদপত্র, তার মানে আমি দিল্লির কথা বলছি, কলকাতার নয়, তার সম্পাদকীয়তে বলা হয়েছে যে এই ক্রমাগত ভারতকে প্ররোচিত করা হচ্ছে। প্ররোচিত করা হচ্ছে অর্থাৎ এই ধরনের কাজে প্ররোচিত করে ভারত একটা কোনো পদক্ষেপ নিতে বাধ্য হয় যদি, সেটা একটা চমৎকার উপায় হবে ইউনূসের পক্ষে নির্বাচন পিছিয়ে দেওয়া। কারণ তিনি ক্ষমতা ছাড়তে চান না। এটা বাংলাদেশের মানুষের বোঝা উচিত। এটা আমরা এখান থেকে এটা বুঝি। তিনি এতকাল বাদে ক্ষমতায় এসেছেন, সেই ক্ষমতা ছেড়ে কাউকে কারুর হাতে ছেড়ে দেওয়ার জন্য তিনি আসেন। তিনি এসছেন ক্ষমতা যাতে তার দীর্ঘায়িত হয়। বাংলাদেশের ইতিহাস বলে বাংলাদেশের কেয়ারটেকার সরকারকে জনগণ প্রতিবাদ করে না তাড়ালে তারা যায় না। ফলে ইউনূস যাবেন না। তিনি তাকে না তাড়ালে যাবেন না। তিনি গত পরশুদিন যে ঘটনাটা ঘটিয়েছেন তার চরিত্র আজকে স্পষ্ট হয়ে গেছে। তিনি কোন আদর্শে বিশ্বাসী। তিনি মুক্তিযুদ্ধের পক্ষের লোক বলে এককালে নাটক করেছিলেন। তিনি নাকি সেখানে তার পয়সা তুলতেন। তিনি যে আদর্শের পক্ষে গিয়ে দাঁড়ালেন, সেই আদর্শটা কি? কার হয়ে দাঁড়ালেন তিনি? যেকোনো মৃত্যু দুঃখজনক। হাদির মৃত্যু দুঃখজনক। তার মৃত্যু হওয়া অনুচিত। এ বিষয়ে আমার কোনো, তার মৃত্যু হওয়াকে আমি সমর্থন করি না। কিন্তু তার পাশে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূস নামক নোবেল শান্তিজয়ী শান্তি পুরস্কারের উপরে কলঙ্ক লেপে দিলেন কাল। কারণ এই শান্তি পুরস্কারটা যে রাজনৈতিক কারণে দেওয়া হয় সেটা পরিষ্কার হয়ে গেল। তিনি সেখানে তার আদর্শকে তিনি বুকে বাঁধছেন। সেই আদর্শটা কি? হাদির আজকে মৃত্যু হয়ে গেছে, সব ঠিক কথা, কিন্তু তিনি কি বলতেন সেটা তো সবার জানেন। তার সঙ্গে ইউনূস একাত্মতা বোধ করলেন। সুতরাং ইউনূসকে আমরা মনে করি, ভারতীয়রা মনে করি যে তিনি বাংলাদেশের পক্ষের মানুষ নন। যে বাংলাদেশকে আমরা দেখেছি, যে বাংলাদেশ সুফি ইসলামের বাংলাদেশ, আমি কেবলমাত্র আওয়ামী লীগের বাংলাদেশ বলছি না, আওয়ামী লীগ সহ সকল মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের বাংলাদেশ, তাদের পক্ষের সরকার এটা নয়। এবং তারা প্ররোচিত করতে চাইছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি 8ই আগস্ট তিনি শপথ নিয়েছিলেন। 10ই আগস্ট থেকে আমি একটানা বলে যাচ্ছি যে নির্বাচন হবে না। কারণ নির্বাচন উনি চান না। উনি নির্বাচন ঘোষণার নামে নাটক করছেন। এগুলো বাজে কথা বলে তিনি আজকেও দেখলাম যে আমেরিকার উপদেষ্টার কাছে তিনি, আমেরিকার যিনি রাষ্ট্রদূত হয়ে আসছেন তার কাছে বলেছেন নির্বাচন হবে। কিন্তু এটা তাকে তো বলতেই হবে, সেটা তো অন্য বিষয়। যাই হোক, মুদ্রা বিষয় যেটা হচ্ছে বাংলাদেশ একটা অস্থির অবস্থায় আছে এবং খুবই দুর্ভাগ্যজনক। সেখানকার মানুষ সব থেকে বেশি আজ নিপীড়িত। কেবলমাত্র হিন্দুরা নয়, সেখানকার মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা নিপীড়িত, অত্যাচারিত। বাংলাদেশ যে জায়গায় পৌঁছেছে তাদের ব্যবসায়ী, শিল্পমহল সমস্ত ক্ষতিগ্রস্ত। গোটা দেশকে একটা ধ্বংসের স্তরে নিয়ে গেছেন, যেটা বৃহৎ শক্তি চায় উন্নয়নশীল যে কোনো দেশ তাদের অস্থিরতা থাকুক, তারা তাদের লুটে পুটে খায়। সেই উদ্দেশ্যেই তিনি সাধন করছেন। এটা বাংলাদেশের মানুষের আজকে বোঝার সময় এসেছে। তারা যদি না বোঝেন তাদের ভাগ্য তারা নিজেরা গড়বেন, কেউ বাইরে থেকে এসে চাপিয়ে দেবেন না কোনো ভাগ্য। অনেকে ভাবছেন, অনেকে আমি জানি আওয়ামী লীগের অনেক ধারণা আছে ভারত হস্তক্ষেপ করে একসময় সমস্ত আওয়ামী লীগকে আবার বসিয়ে দেবেন। এটা হওয়া সম্ভব নয়। কিন্তু যেটা ভারতের পার্লামেন্টে বলা হয়েছে সেটা হচ্ছে ৭১-এর থেকেও কঠিন চ্যালেঞ্জের মুখে ভারত। ৭১-এর চ্যালেঞ্জ অনেক সহজ ছিল, আজকে আর সহজ নয়। সেটা ভারতের পার্লামেন্টের। ফলে এক্ষেত্রে ভারত অনেক হিসেব নিকেশ করে ক্যালিব্রেট করছে তার পলিসি, ক্যালিব্রেট করছে। এখন ধরুন অনেকে আছে, অনেক বিভিন্ন ইউটিউবার চ্যানেল ইত্যাদি সব বলছেন ভারত আক্রমণ করবে, অমুক করবে, তমুক করবে। দেখুন, সামরিক কোনো সিদ্ধান্ত কোনো চ্যানেলের মাধ্যমে ঘোষণা হয় না, তাই না? এটা ভুল ধারণা। সেই ঘোষণাটা যখন ঘোষণা হয় না তখন সেটা ঘটে, তারপরে ঘোষণা হয়। ঘটে যাওয়ার পর ঘোষণা, যখনই ধরুন পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণ হয়েছে তার পরবর্তী সময় ভারতের পার্লামেন্টে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন আজ আমরা আক্রমণ করলাম। ইন্দিরা গান্ধীও যখন ৭১-এ গড়েছিলেন তখন তিনি ঘোষণা করেছিলেন যে আমরা যুদ্ধ ঘোষণা করলাম। কিন্তু এরকম ঘোষণা টেলিভিশনের মাধ্যমে হয় না। সেটা তো ভিন্ন প্রসঙ্গ, সার্বভৌম রাষ্ট্র। আর বাংলাদেশে সেই ধরনের পরিস্থিতি এখনো তৈরি হয়নি, কিন্তু যে বাংলাদেশ তৈরি হয়েছে ইউনূস আসার পর, সেটা ভারতের কাছে আজকে সব থেকে বড় চ্যালেঞ্জ।
এটা ভারতের সব দল আজকে মানছে, একা কোনো দল নয়, একা বিজেপি নয়। এবং যে আসাদুদ্দিন ওয়েসি যিনি চেয়েছিলেন যে শেখ হাসিনাকে ফেরত দেওয়া হোক, প্রত্যর্পণ করা হোক, তিনিও ওই রিপোর্টে সহমত পোষণ করেছেন যে শেখ হাসিনাকে ফেরত দেওয়া যায় না। কেন ফলে এই চ্যালেঞ্জ মনে করছে পরিস্থিতিতে ভারত? ভারত কেন বলুন, এখনকার ৭১-এর চাইতে এখনকার বাংলাদেশকে কেন এত চ্যালেঞ্জ মনে করছে? এই কারণেই যে ৭১-এর সময় আমরা চেনা শত্রু ছিল। এখন অচেনা অজানা শত্রু ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশে। যাদের জেল থেকে ছেড়ে দিয়েছে। আজকের এই ঘটনা প্রমাণ করছে যে কেন ভারত একতরফাভাবে আওয়ামী লীগ সরকারকে সমর্থন করে। আজকে এটা প্রমাণিত, এই সত্যটা। তার কারণ যেভাবে যাদের ছেড়ে দেওয়া হচ্ছে, আনসার আল বাংলাদেশের আল কায়দার লোকেরা যেভাবে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, হিজবুত তাহির তার বিবৃতি দেয় ঢাকার শহরে একটা অফিস মানে ঠিকানা দিয়ে। ভাবা যায় সেটা হচ্ছে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ সংগঠন, বাংলাদেশেও নিষিদ্ধ। তাকে এখনো ইউনূস সরকারও তাকে আইনি ঘোষণা করেনি। তারা প্রকাশ্যে মিছিল করতে পারে এবং সেগুলো তিনি দেখছেন, সেগুলো তিনি দেখছেন। ফলে এই কারণে যেটা যেটা বলা হয়েছে, এক্সাক্ট লাইন যেটা বলা হয়েছে, ইটস এ গ্রেটেস্ট স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জ ফর ইন্ডিয়া, প্রেজেন্ট বাংলাদেশ। ফলে আগামী দিনে বাংলাদেশের বিষয়ে ভারতের, আর আপনি যেটা আরেকটা কথা বলে রাখি শেষ করি, সেটা হচ্ছে যে রাশিয়ান অ্যাম্বাসেডারে যে কথাটা খুব মিডিয়াতে শুট করে বাংলাদেশে, তারা সেইটুকু তুলেছেন। এটা বলেননি যে তারা নির্বাচন নিয়ে কি বলেছেন। তারা কি বলেছেন যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচনকে সমর্থন করেন? রাশিয়া কি বলেছে সেটা? সেটা তো বললেও ছাপা হবে না। আমি জানি রাশিয়া সেটা বলবে না। কারণ পুটিনের সঙ্গে মোদির কথা হয়েছে। মোদির বৈঠক হয়েছে। ভারতও যা মনে করে পুটিনও তাই মনে করে। যে আওয়ামী লীগ সহ নির্বাচন হওয়া দরকার। সেই কথাটা তো বাংলাদেশের মিডিয়া ছাপবে না। আপনারা একটা লাইনই বলে যাচ্ছেন কন্টিনিউয়াস যে রাশিয়া মধ্যস্থতা করতে চায়। রাশিয়া বাংলাদেশের নির্বাচন কিভাবে দেখতে চায় সেটা কি কোথাও চাপা হয়েছে? অ্যাম্বাসেডর তো বলেছেন অনেক কথা। আমরা হয়তো কালকে অন্যভাবে জানতে পারবো। তার ট্রান্সক্রিপ্ট পেলেই আমরা জানতে পারবো তিনি কি বলেছেন। তার তো একপেশে একটা কথা, একটা সিঙ্গল লাইন ছাপা হচ্ছে যে তার মানে কি কেউ একজন বাংলাদেশের কিছু স্বার্থ সংশ্লিষ্ট মানুষ চান ভারতের সঙ্গে বিরক্ত যাতে দ্রুত মিটে যায়। সেই জন্য তারা রাশিয়ান অ্যাম্বাসেডরকে কোট করে বলতে চাইছেন, আচ্ছা রাশিয়ার কথা হয়তো ভারত শুনবে। ভারত কারোর কথাই শোনে না। ভারত তার নিজের সিদ্ধান্ত অনুসারে চলে। একেবারেই। আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই। তাহলে এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় কি বাংলাদেশ ভারতের এই সম্পর্কের? এই পরিস্থিতির উত্তরণের একমাত্র উপায় খুব দ্রুত একটি নির্বাচন করা, শান্তি যেটা হবে না, শান্তিপ্রিয় অহিংসা মাধ্যমে এবং সকল পক্ষের অংশ দিয়ে। আওয়ামী লীগ কিন্তু জনগণ পছন্দ করে না। আমি মেনে নিলাম। তো আওয়ামী লীগ আসুক না, তাদের লোকে হাঁটিয়ে দিক। ধরুন রাজাপক্ষের দলের বিরুদ্ধে শ্রীলঙ্কার জেনজি আন্দোলন করেছিল। রাজাপক্ষের দলকে তো হারিয়ে দিয়েছে তারা। নেপালে যাদের বিরুদ্ধে আন্দোলন তারা তো এখন রাজনীতিতে আছেন। তাদের কাউকে নিষিদ্ধ করা হয়নি। তো বাংলাদেশের ক্ষেত্রে এমন কেন ঘটনা হলো যে একটা দলকে নিষিদ্ধ করে দিতে হবে যে দলটার কারণে বাংলাদেশ নামক রাষ্ট্রের সৃষ্টি? তাকে অংশগ্রহণ করে একটা নির্বাচন হোক এবং সেই নির্বাচনে দেখা যাক মানুষ যাকে রায় দেবেন সেটা ভারত তাকে সর্বপ্রথম তাকে সমর্থন করবে। যেই জিতুক। আমি এই কথা বলছি জোর দিয়ে। আমি কোন রং দেখে বলছি না। আপনি যে কটা দল প্রতিদ্বন্দ্বিতা করবে তাদের মধ্যে যারাই জিতুক ভারত তাদের সঙ্গে সম্পর্ক রাখবে। সেটা বিএনপি হোক, জামায়াত হোক কিংবা আওয়ামী লীগ হোক বা যেই হোক।